Hi, friends and fellas. Welcome back to my new lesson. Today's discussion is on gender and peace, an important topic in peace studies and feminism, presented by Feel for Philosophy. যুদ্ধ বা শান্তি নিয়ে যখন আমরা কথা বলি তখন আমাদের মাথায় সাধারণত কি আসে? বড় বড় জেনারেলদের ম্যাপ নিয়ে বসা, রাষ্ট্রপ্রধানদের মধ্যে হ্যান্ডশেক, বিশাল সব আন্তর্জাতিক চুক্তি, এইসব ছবি তো ভেসে ওঠে, তাই না? কিন্তু কি হবে যদি বলি আমরা এই পুরো ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই হয়তো এড়িয়ে যাচ্ছি? কি হবে যদি একটা দেশের স্থিতিশীলতা বা শান্তির আসল চাবিকাঠি লুকিয়ে থাকে সম্পূর্ণ অন্য কোথাও, যেমন সেই দেশটা তার নারীদের সাথে কেমন আচরণ করে তার মধ্যে? আজকের আলোচনাটা ঠিক এই অবাক করা প্রশ্নটাকেই ঘিরে। আমাদের হাতে থাকা কিছু গবেষণাপত্র ঠিক এই বিষয়টাই তুলে ধরেছে। আমাদের লক্ষ্য হল এটা খতিয়ে দেখা যে লিঙ্গ বা জেন্ডার কিভাবে শান্তি ও সংঘাত বোঝার ক্ষেত্রে কোনো সাইড টপিক নয়, বরং একেবারে গল্পের মূল চরিত্র। গল্পের মূল চরিত্র, বাহ! হ্যাঁ, ভাবুন তো, একটা দেশের আসল শক্তি তার ট্যাঙ্কে বা মিসাইলে নয়, বরং তার সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা কতটা নিরাপদে এবং সম্মানের সাথে বাঁচতে পারছে তার ওপর নির্ভর করে। এই একটা ধারণাই পুরো নিরাপত্তা বিতর্ককে মাথা থেকে পায়দার করিয়ে দেয়। এতদিন আমরা রাষ্ট্রীয় নিরাপত্তা মানে বর্ডার বাঁচানোর কথা ভাবতাম। এখনকার ধারণাটা হলো মানবিক নিরাপত্তা মানে মানুষের জীবন বাঁচানোর কথা। বাহ, দারুণ একটা দৃষ্টিভঙ্গি তো। চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। একদম গোড়া থেকে শুরু করি। এই যে আমরা বলছি লিঙ্গ বা জেন্ডার, এই আলোচনায় শব্দটা ঠিক কী অর্থে ব্যবহার হচ্ছে? কারণ এটা তো শুধু নারী বা পুরুষ বোঝানোর জন্য নয়, তাই না? একদমই না। আর এটা বোঝা খুব জরুরি। এখানে লিঙ্গ মানে শুধু জৈবিক পরিচয় নয়, এটা একটা সামাজিক নির্মাণ বা সোশ্যাল কনস্ট্রাক্ট। সহজ করে বললে সমাজই ঠিক করে দেয় নারী, পুরুষ এবং অন্যান্য লিঙ্গের মানুষের ভূমিকা কী হবে, কার হাতে কতটা ক্ষমতা থাকবে আর কার কাছে আমাদের প্রত্যাশা কী। ও আচ্ছা। আর এই ধারণাটা শান্তি গবেষক ইয়োহান গালটুংয়ের একটা অসাধারণ তত্ত্বের সাথে জুড়ে যায়। তিনি বলেছিলেন, শান্তি মানে শুধু যুদ্ধ বা গোলাগুলির অনুপস্থিতি নয়, ওটাকে তো বড়জোর একটা বিরতি বলা যায়, যাকে তিনি বলেছেন নেতিবাচক শান্তি। আসল শান্তি হল ইতিবাচক শান্তি, অর্থাৎ এমন একটা সমাজ যেখানে ন্যায় বিচার আছে, সমতা আছে, সহযোগিতা আছে। তার মানে দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে না মানেই তারা শান্তিতে আছে, এমনটা বলা যাবে না। যদি সেই দেশের ভিতরে বৈষম্য থাকে তাহলে? ঠিক ধরেছেন। আর এইটা থেকে পরের ধারণাটা আসে। ধরুন, একটা সমাজে এমন নিয়ম আছে যেখানে মেয়েরা ছেলেদের মতো পুষ্টিকর খাবার পায় না বা স্কুলে যেতে পারে না। এখানে তো কেউ তাদের সরাসরি মারছে না, কিন্তু ওই ব্যবস্থাটাই তো তাদের ধীরে ধীরে ক্ষতি করছে, তাদের সম্ভাবনাকে শেষ করে দিচ্ছে। এই যে চোখে না দেখা সহিংসতা, গালটুং একেই বলেছেন কাঠামোগত সহিংসতা বা স্ট্রাকচারাল ভায়োলেন্স। আর লিঙ্গীয় বৈষম্য হল এই কাঠামোগত সহিংসতার সবচেয়ে বড় উদাহরণগুলোর একটা। এই জায়গাটা কিন্তু আসলেই আমাদের চিন্তাভাবনাকে নাড়িয়ে দেয়। কারণ গবেষণার একটা লাইন আমার মাথায় গেঁথে গেছে। বলা হচ্ছে, একটি রাষ্ট্র কতটা শান্তিপূর্ণ হবে তার সেরা ভবিষ্যদ্বাণী করা যায় সেই রাষ্ট্রের নারীদের সাথে কেমন আচরণ করা হয় তা দেখে। এটা কোনো আবেগী কথা নয়, বরং বছরের পর বছরের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পাওয়া একটা সিদ্ধান্ত। এই একটা বাক্যই তো আমাদের এতদিনের ধারণা যে গণতন্ত্র বা অর্থনৈতিক অবস্থা দিয়ে শান্তি মাপা হয় সেটাকে চ্যালেঞ্জ করে বসে। একদম। আর এর পেছনে খুব পরিষ্কার কিছু কারণ খুঁজে পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে যে সমাজে লিঙ্গ সমতা বেশি, সেখানে মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস অনেক দৃঢ় হয়। মানুষ একা একা না ভেবে সমাজকে নিয়ে ভাবে। অর্থনৈতিক স্থিতিশীলতা বেশি থাকে, কারণ দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে রাখলে তো আর অর্থনীতি এগোতে পারে না। ঠিক। আর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো অনেক বেশি শক্তিশালী হয়। এই সবগুলো উপাদানই কিন্তু সংঘাত প্রতিরোধ করে আর একটা স্থিতিশীল সমাজ গড়ে তোলে। তাই নারীদের অবস্থা এখন আর শুধু মহিলাদের বিষয় নয়, এটা একটা দেশের জাতীয় নিরাপত্তার মূল সূচক। তার মানে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে একটা বিষয় পরিষ্কার, নারীরা কেবল যুদ্ধের অসহায় শিকার বা ভুক্তভোগী নন। কিন্তু সিনেমা, গল্প, খবরে তো আমরা এটাই দেখি, তাই না? যে পুরুষরা যুদ্ধক্ষেত্রে লড়াই করে আর নারীরা শরণার্থী শিবিরে বা বাড়িতে বসে চোখের জল ফেলে। ঠিক, এটাই প্রচলিত ধারণা।
তবে আমাদের হাতে থাকা গবেষণাপত্রগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা ছবি আঁকছে। দেখাচ্ছে যে নারীরা শান্তি প্রতিষ্ঠায় পর্দার আড়াল থেকে নয়, বরং সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। যেমন লাইবেরিয়ার গল্পটা তো অবিশ্বাস্য। হ্যাঁ, লাইবেরিয়ার উদাহরণটি অসাধারণ এবং ভীষণ অনুপ্রেরণার। লেমাবই নামের একজন সাধারণ সমাজকর্মী যা করে দেখিয়েছিলেন তা ইতিহাস বদলে দিয়েছে। ভাবুন একবার, 14 বছরের এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধে দেশটা ছারখার হয়ে যাচ্ছে। তখন তিনি মুসলিম ও খ্রিস্টান নারীদের একজোট করলেন যে দুই গোষ্ঠীর পুরুষরা একে অপরের বিরুদ্ধে লড়ছিল। এই নারীরা সাদা পোশাক পরে বাজারে, রাস্তার মোড়ে মোড়ে অহিংস প্রতিবাদ শুরু করলেন। তারা দিনের পর দিন শান্তি আলোচনার জন্য দাবি জানাতে লাগলেন। আমি শুনেছি তারা নাকি একটা দারুণ অভিনব কৌশলও ব্যবহার করেছিলেন। হ্যাঁ, যখন যুদ্ধবাজ নেতারা তাদের কথা কানেই তুলছিল না, তখন তারা সেক্স স্ট্রাইক বা যৌন ধর্মঘটের দাগ দেন। তারা বলেন যতক্ষণ না শান্তি আসছে তারা তাদের স্বামীদের সাথে সম্পর্ক রাখবেন না। এর পাশাপাশি তারা ঘানার আক্রায় চলতে থাকা শান্তি আলোচনার দরজার বাইরে বসে পড়েন। তারা বলেন চুক্তি না হওয়া পর্যন্ত তারা এক পাও নড়বেন না। তাদের এই অবিশ্বাস্য উপরস্থ আর চাপের মুখে যুদ্ধবাজ নেতারা শেষ পর্যন্ত শান্তি চুক্তিতে সই করতে বাধ্য হন। এটা দেখিয়ে দেয় সাধারণ নারীরা চাইলে কত বড় পরিবর্তন আনতে পারে। অবিশ্বাস্য। শুধু লাইবেরিয়ায় নয়, উত্তর আয়ারল্যান্ডেও তো আমরা একই রকম চিত্র দেখি। সেখানে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের মধ্যে দশকের পর দশক ধরে সংঘাত চলছিল, কিন্তু নারীরা এই ধর্মীয় বিভেদ ভুলে গিয়েছিলেন। ঠিক, পুরুষরা যখন রাজনীতি আর বন্দুক নিয়ে ব্যস্ত, তখন নারীরা জোট বেঁধেছিলেন সাধারণ মানসিক সমস্যাগুলো সমাধানের জন্য। যেমন ছেলেমেয়েরা নিরাপদে স্কুলে যেতে পারছে কিনা, এলাকায় স্বাস্থ্য পরিষেবা আছে কিনা, বা সংঘাতের কারণে মানসিকভাবে বিপর্যস্ত পরিবারগুলোকে কে দেখবে। এই ছোট ছোট উদ্যোগগুলোই দুই গোষ্ঠীর মধ্যে ধীরে ধীরে বিশ্বাস ফিরিয়ে এনেছিল, যা শান্তি প্রক্রিয়ার জন্য খুব জরুরি ছিল। আর কলম্বিয়ার ক্ষেত্রে? আবার কলম্বিয়া শান্তি চুক্তির দিকে তাকালে দেখবেন নারী সংগঠনগুলোর চাপের কারণেই চুক্তিতে প্রথমবারের মতো যৌন সহিংসতাকে যুদ্ধাপরাধ হিসেবে জোরালোভাবে তুলে ধরা হয় এবং ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ বিচার ও ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়। এই যে অসাধারণ উদাহরণগুলো, এগুলো কি শুধু বিচ্ছিন্ন কিছু সাফল্যের গল্প, নাকি এর কোনো আন্তর্জাতিক স্বীকৃতিও আছে? খুব ভালো প্রশ্ন। এই তৃণমূল স্তরের আন্দোলনগুলোই বিশ্বকে বাধ্য করেছে ভাবতে। এর ফলে 2000 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি যুগান্তকারী প্রস্তাব পাশ করে, যা 1325 নম্বর প্রস্তাব নামে পরিচিত। একে নারী শান্তি ও নিরাপত্তা বা WPS এজেন্ডা বলা হয়। WPS এজেন্ডা? হ্যাঁ, এর 4টি মূল স্তম্ভ আছে। প্রথমত, শান্তি আলোচনার টেবিলে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা। দ্বিতীয়ত, যুদ্ধের সময় তাদের সুরক্ষা দেওয়া। তৃতীয়ত, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ করা। আর চতুর্থত, যুদ্ধ পরবর্তী ত্রাণ ও পুনরুদ্ধারের কাজে নারীদের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই প্রস্তাবটি বিশ্বজুড়ে একটা মানসিকতার পরিবর্তন এনেছে। এটা নারীদের কেবল ভুক্তভোগীর বাক্স থেকে বের করে এনে শান্তির দূত হিসেবে স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, আমরা তো শান্তির কথা অনেক বললাম, যেখানে নারীরা দারুণ ভূমিকা রাখছে, কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন আসছে। মুদ্রার তো অপর পিঠও আছে। এই লিঙ্গ বৈষম্য কিভাবে সংঘাতকে আরও ভয়াবহ করে তোলে? বিষয়টা তো শুধু পুরুষদের যুদ্ধ করা আর নারীদের কষ্ট পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, তাই না? একেবারেই নয়। সংঘাতকে বুঝতে হলে আমাদের সামরিক পুরুষতন্ত্র বা মিলিটারাইজড ম্যাসকিউলিনিটিজের ধারণাটা বুঝতে হবে। এর মানে হল, যুদ্ধের সময়ে আগ্রাসন, আধিপত্য, আবেগহীন কঠোরতা আর বীরত্বের মতো কিছু গুণকে আসল পুরুষ হবার চিহ্ন হিসেবে দেখানো হয়। সমাজ তখন ছেলেদের ওপর একটা অদৃশ্য চাপ তৈরি করে। তাদের যোদ্ধা হতে হবে, রক্ষক হতে হবে, কাঁদলে চলবে না। একটা স্টিরিওটাইপ তৈরি করা হয়। ঠিক। এর ফলে পুরুষদের ওপরও কিন্তু মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। তাদের জোর করে সেনাবাহিনীতে ভর্তি করা হয়। যুদ্ধের মানসিক ট্রমা তাদের সারা জীবন বয়ে বেড়াতে হয়। যুদ্ধ শেষে সমাজে ফিরলে অনেকেই আর স্বাভাবিক জীবনে খাপ খাওয়াতে পারে না। আর এর সবচেয়ে মর্মান্তিক দিকটি হল যৌন সহিংসতাকে যুদ্ধের একটি পরিকল্পিত অস্ত্র হিসেবে ব্যবহার করা। আমি তো এতদিন ভাবতাম এটা যুদ্ধের বিশৃঙ্খলার মধ্যে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন অপরাধ, কিন্তু গবেষণাপত্রটি বলছে এটা একটা পরিকল্পিত কৌশল। এই তথ্যটা জেনে আমি সত্যি চমকে গেছি। এটা তো ভয়ঙ্কর। এটা ভয়ঙ্করের চেয়েও বেশি কিছু। এটা একটা রণকৌশল।
এর মাধ্যমে একটা জনগোষ্ঠীকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়া হয়, তাদের অপমান করা হয়, সামাজিক বন্ধন ছিঁড়ে ফেলা হয় এবং মনোবল পুরোপুরি ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। এখানে নারীদের শরীরকে এক ধরনের রণক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়, প্রতিপক্ষকে বার্তা দেওয়ার জন্য। ভাবা যায় না। তবে আসার কথা হল, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এখন এটিকে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং এর জন্য বিচারও হচ্ছে। এখান থেকে একটা জরুরি প্রশ্ন উঠে আসে। যুদ্ধের অভিজ্ঞতা তো সবার জন্য একরকম নয়। সব নারীর অভিজ্ঞতা কি এক, বা সব পুরুষের? চমৎকার প্রশ্ন। আর এখানেই ইন্টারসেকশনালিটি বা বহুমাত্রিক পরিচয়ের ধারণাটা আসে। শব্দটা একটু কঠিন শোনালেও ধারণাটা খুব সহজ। ভাবুন তো, রাস্তায় জ্যামে আটকে গেলে সবারই কষ্ট হয়, তাই না? কিন্তু একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের অভিজ্ঞতা, একজন অফিসগামী যাত্রীর অভিজ্ঞতা আর একজন স্কুল বাসের বাচ্চার অভিজ্ঞতা কি এক? না, একদমই না। ঠিক তেমনই যুদ্ধে সবার কষ্ট হলেও একজন শরণার্থী শিবিরের নারীর কষ্ট আর একজন স্থানীয় অভিজাত পুরুষের কষ্ট একরকম নয়। তাদের প্রত্যেকের পরিচয়ের বিভিন্ন দিক, যেমন লিঙ্গ, ধর্ম, জাতি, শ্রেণী, বয়স, শারীরিক সক্ষমতা, এই সব কিছু মিলে তাদের অভিজ্ঞতাকে আলাদা করে তোলে। এই ধারণাটিকেই বিশেষজ্ঞরা বলেন ইন্টারসেকশনালিটি। একজন আদিবাসী নারীর যুদ্ধের অভিজ্ঞতা একজন শহরী নারীর থেকে ভিন্ন হবে, আবার একজন LGBTQ+ ব্যক্তির অভিজ্ঞতা হবে সম্পূর্ণ ভিন্ন। তারা প্রায় দ্বিগুণ সহিংসতার শিকার হন, একদিকে যুদ্ধের কারণে, অন্যদিকে তাদের লিঙ্গ পরিচয় বা যৌনতার কারণে। তাহলে এর আসল অর্থটা কি দাঁড়াচ্ছে? এতক্ষণের আলোচনা থেকে এটা পরিষ্কার যে লিঙ্গ একটা কেন্দ্রীয় বিষয়। এটাকে এড়িয়ে গিয়ে শান্তি বা সংঘাতকে পুরোপুরি বোঝা অসম্ভব। তাহলে প্রশ্ন হলো, কিভাবে এমন একটা শান্তি প্রতিষ্ঠা করা যায় যা এই বিষয়টিকে সঠিকভাবে গুরুত্ব দেয়? আমাদের করণীয় কি? একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল শান্তি প্রক্রিয়ায় পুরুষ এবং ছেলেদের শত্রু হিসেবে না দেখে সহযোগী হিসেবে অন্তর্ভুক্ত করা। উদ্দেশ্য পুরুষদের দোষারোপ করা নয়, বরং পুরুষত্বের সেই আগ্রাসী এবং সহিংস ধারণাগুলোকে ভাঙা যা নারী পুরুষ উভয়ের জন্যই ক্ষতিকর। বিশ্বজুড়ে এখন অনেক মেন অ্যাজ পার্টনার্স বা সহযোগী পুরুষ উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে পুরুষদের লিঙ্গ সমতা, অহিংসা এবং পারস্পরিক শ্রদ্ধার বিষয়ে সচেতন করা হয়। যখন পুরুষরা নিজেরাই এই ক্ষতিকর ধারণাগুলোর বিরুদ্ধে কথা বলে, তখন সামাজিক পরিবর্তনটা অনেক বেশি টেকসই হয়। কিন্তু এই যে মেন অ্যাজ পার্টনার্স উদ্যোগের কথা বলছেন, এটা কি বাস্তবে কাজ করে, নাকি এটা কেবল কিছু এনজিও সুন্দর প্রোগ্রাম হয়ে থেকে যায়? পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের মানসিকতা বদলানো তো মুখের কথা নয়। অনেকে তো বলতেই পারেন যে শান্তি আলোচনায় নারীদের অন্তর্ভুক্ত করলে প্রক্রিয়াটি আরও জটিল ও ধীর হয়ে পড়বে, কারণ সেখানে নতুন নতুন দাবি উঠবে। এই যুক্তির জবাবে গবেষণাপত্রটি কি বলছে? এটা একটা খুবই বাস্তবসম্মত প্রশ্ন। হ্যাঁ, এই মানসিকতা বদলানো খুব কঠিন এবং সময় সাপেক্ষ। আর দ্বিতীয় যে যুক্তিটার কথা বললেন, ওটা প্রায়ই দেওয়া হয়। কিন্তু তথ্য কে বলছে? তথ্য বলছে যে শান্তি চুক্তিতে নারীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছে, সেই চুক্তিগুলো অনেক বেশি টেকসই হয়েছে। ও, ইন্টারেস্টিং। কারণ নারীরা শুধু যুদ্ধ থামানোর কথা বলে না, তারা সমাজের মূল সমস্যাগুলো, যেমন শিক্ষা, স্বাস্থ্য, বিচার, জমির অধিকার, এগুলো নিয়েও কথা বলে, যা দীর্ঘমেয়াদী শান্তির জন্য অপরিহার্য। তাই প্রক্রিয়াটা হয়তো একটু জটিল হয়, কিন্তু ফলাফলটা অনেক বেশি ভালো হয়। কিন্তু এই পথে তো আরও অনেক বাধাও রয়েছে, তাই না? যেমন সমাজে গেঁথে থাকা পুরুষতান্ত্রিক মানসিকতা বা সামরিকীকরণের সংস্কৃতি, যা শক্তি আর আধিপত্যকেই সবকিছুর ওপরে স্থান দেয়। এই বাধাগুলো অবশ্যই আছে। আর তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত রূপান্তরমূলক শান্তি প্রতিষ্ঠা বা ট্রান্সফর্মেটিভ পিস বিল্ডিং। এর মানে শুধু যুদ্ধ থামানো বা বন্দুক শান্ত করা নয়। এর মানে হল সমাজের সেই সব কাঠামো এবং সম্পর্ককে বদলে দেওয়া যা বৈষম্য ও সহিংসার জন্ম দেয়। এটা শুধু শান্তি চুক্তিতে একটা দুটো লাইন যোগ করা নয়, এটা দেশের সংবিধান বদলানো, স্কুলের পাঠ্যপুস্তক বদলানো, পুলিশের প্রশিক্ষণ বদলানো। লক্ষ্যটা শুধু বিদ্যমান কাঠামোতে কয়েকজন নারীকে যুক্ত করা নয়, বরং পুরো কাঠামোটিকেই এমনভাবে পরিবর্তন করা যেন তা সবার জন্য সমান এবং সাম্য হয়। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা কয়েকটা মূল বিষয় নিয়ে বাড়ি ফিরতে পারি। প্রথমত, শান্তি মানে শুধু যুদ্ধ না থাকা নয়, বরং সমাজের সত্যিকারের ন্যায় বিচার ও সমতা থাকা। দ্বিতীয়ত,
এবং সম্ভবত সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল একটি দেশের স্থিতিসীমতা কতটা শক্তিশালী হবে তার সেরা পূর্বাভাস পাওয়া যায় সেই দেশে নারীদের অবস্থার দিকে তাকিয়ে। তৃতীয়ত, নারীরা কেবল যুদ্ধের ভুক্তভোগী নয়, তারা শান্তি প্রতিষ্ঠার অসাধারণ শক্তিশালী দূত। আর চতুর্থত, সংঘাত সবার উপর একভাবে প্রভাব ফেলে না, আর এই ভিন্নতা বোঝার জন্য লিঙ্গ এবং অন্যান্য পরিচয়কে একসাথে দেখতে হবে। একদম ঠিক। এবং আমাদের শ্রোতাদের জন্য একটা নতুন ভাবনার খোরাক রেখে আমি আলোচনাটা শেষ করতে চাই। আমাদের আজকের আলোচনার ভিত্তি যে গবেষণাপত্রগুলো, সেগুলো ভবিষ্যতের কিছু নতুন এবং জটিল চ্যালেঞ্জের দিকেও ইঙ্গিত করেছে। যেমন জলবায়ু পরিবর্তন, লিঙ্গ এবং সংঘাতের মধ্যে সম্পর্কটা কী? যখন খরা বা বন্যার কারণে মানুষ উদ্বাস্তু হবে, প্রাকৃতিক সম্পদের জন্য লড়াই শুরু হবে, তখন সেই সংকট কিভাবে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর কয়েকগুণ বেশি প্রভাব ফেলবে এবং নতুন সংঘাতের জন্ম দেবে। আরেকটা প্রশ্ন হল ডিজিটাল সংঘাত নিয়ে। অনলাইন হয়রানি, ভুয়া তথ্য ছড়ানো এবং প্রযুক্তির অ্যালগরিদমিক পক্ষপাত বা অ্যালগরিদমিক বায়াস কিভাবে লিঙ্গভিত্তিক সংঘর্ষের নতুন এক রণক্ষেত্র তৈরি করছে। এই প্রশ্নগুলো আমাদের ভাবতে বাধ্য করে যে শান্তি ও সংঘাতের ধারণা আগামী দিনে আরও কতটা বদলে যেতে পারে এবং সেখানে লিঙ্গের ভূমিকা আরও কতটা জটিল হয়ে উঠতে পারে। Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.